অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে, তার মানে যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন। এবং অঘটনটা কীভাবে ঘটবে এবং কেন ঘটবে সেটা মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করতে। প্রেসিডেন্ট মাদুরো আদালতে বলছে যে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করে আনা হয়েছে। এই যে মার্কিন আদালতে আনার পরও বলছে আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। শেখ হাসিনাও কিন্তু মনে করে যে সে এখন বৈধ প্রধানমন্ত্রী, তার মানে কেস ফাইনাল। মানে তারেক রহমানকে ক্ষমতাটা হাতে তুলে দেবেন আর তারা যে যার ঘরে ফিরে যাবেন। শেষ পর্যন্ত পরিণতি হবে যেটা আওয়ামী লীগ আর শেখ হাসিনা বলছে, যে সরকার ক্ষমতায় আসবে এমন একটা নির্বাচনের পর সে সরকার শেষ পর্যন্ত বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, সেই সরকারের শিগগিরই পতন হবে। আওয়ামী লীগ নেতারা কি দেশে আসবেন? কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রী সবাইকে দেশে যেতে বলুন, দেশে যেতে হবে। জামাতের সাথে জোটে গিয়ে এনসিপি কি সফল? আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। এবার ইউনূস সাহেবের খবর আছে। শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী এখনো দাবি করতেছে, কারণ তিনি জানেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই জন্য কিন্তু তিনি একে একে ফোন করে সকল নেতাকর্মীকে দেশে আসার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যেই তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সামনে নির্বাচন, চলেন এই বিস্তারিত ভিডিও দেখে আসি। নরসিংদী পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মণি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত। দ্বিতীয়ত, চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 350 ভরি স্বর্ণ লুটপাট। এরপরে আবার আরেকজন মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিকও তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। গুলি করে গলা কেটেছে সেও হিন্দু। এবং সবচেয়ে নৃশংস আরেকটি যেটা, সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে। এই ঘটনাগুলো গতকাল সারা দিনে ঘটেছে। 4টায় হিন্দু নির্যাতন, যেগুলো এই মুহূর্তে ভারতের জন্য হটকেক হয়ে গেছে। ভারতের জন্য হটকেক, আর আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য। শুধু যে 4টা হিন্দু, আজকে 3জন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণধর্ষণ হয়েছেন, সেটার উপর না। এই যে কারফিউ গেল গত পরশুদিন, যে কারফিউ দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি, এগুলো পুরোটা শোনার পরেই আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে। এটা বুঝতে মনে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত, তাদের সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আরও সাবস্ক্রাইব করুন প্লিজ। পরবর্তী আজকে যে জন্য আবার আরেক রকম ভিডিও, যেটা যে কোনো মুহূর্তে অঘটনটা কি ঘটছে জানেন? বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা এই 2 রাজ্যে 11 জন জঙ্গি ধরা হয়েছে। আর এই জঙ্গি যারা, মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি, এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ। ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়েছে 2023 সালে। এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে, এবং সেই জঙ্গি সংগঠনেরই 11 জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে। তো ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের গোয়েন্দারা, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, এরা কিন্তু সার্বক্ষণিক চোখ রাখছিল। আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা, এই কাফেলার আপনার 11 জনকে বিএসএফ ধরছে। এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই 11 জনকে ধরছে, এবং 11 জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই। আর এই ঘটনা ঘটছে আপনার 28 তারিখ দিবাগত রাত, মানে 29 তারিখ পড়ে গেছে। আপনাদের নিশ্চয় মনে আছে যে 29 তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে, ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ। এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা, যে এই যেই 11 জনকে ধরছে, তার মধ্যে 3 জন বাংলাদেশি, বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী, যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা আপনার কম্প্রোমাইজ করছে, যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য। আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আইএমকে নেটওয়ার্ক, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক, এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে। ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে, করে এই কাহিনীটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য, যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারাও বলছিল। আপনারা জানেন যে এনসিপি আলারাও বলছিল যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এই সহযোগিতা করবো, এদেরকে দেশে আনবো, এদেরকে দেশে রাখবো, এদেরকে এই করব, ওদের প্রশিক্ষণ দিব। এখন যেটা বিএসএফ যেটা বের করেছে, সেটা হচ্ছে যে আপনার এই যে 11 জন ধরছে, এবং এই 11 জনের মধ্যে যে 3 জন বাংলাদেশি, এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং
আপনার জেএমবির সাথে সম্পর্ক। এই ইমাম মাহমুদ কাফেলা হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত IMKK একটা সংগঠন। আর এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী। এবং ওখানে যে দুজন বাঙালি ধরা হয়েছে, তিনজন, তার মধ্যে একজন নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে খালেদ। খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত 1 বছর যাবৎ ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপকে ওরা কাজ করেছে এবং বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে জিহাদি মনোভাবপূর্ণ, এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে। আর ট্রেনিংয়ের সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে যে অস্ত্রশস্ত্র তারা ইন্ডিয়ায় ঢুকছিল, সেগুলোর অনেকগুলো অস্ত্রশস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে BSF। আর এই নেটওয়ার্কের পুরাটার শিকড় হচ্ছে যে বাংলাদেশ। মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী এই নেটওয়ার্ক, এবং সীমান্ত পার হইয়া রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো। এবং এই দুইজন ওমর এবং খালেদ দুইজন যারা ওই 11 জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে, এই দুইজন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানের IS কর্মকর্তারাও ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে প্রায় 650 জিহাদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু, আর বাঙালি আছে ম্যাক্সিমাম। এর মধ্যে 80% বাঙালি, 10% রোহিঙ্গা এবং 10% ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার 2-3টা ওই সাইডের যে সন্ত্রাসী গোষ্ঠী, এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে। তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিওর করছে, এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে, PCJSS, এরা সশস্ত্র। এবং 2024 সালে 13 জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে, যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষে আহত অবস্থায় ছিলেন 2024-এর লাস্টে, মানে নভেম্বর-ডিসেম্বরের দিকে, এটা 2024-এ। এবং গত পরশুদিন এই 29 তারিখে ধরা গেছে আরো 11 জন। এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী, এবং এই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে ওরা গাজবাতুল হিন্দ করবেই। এই হচ্ছে যে এই যখন অবস্থা, তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে। এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে, তার মধ্যে বাংলাদেশি যে তিনজনের 2জনের নাম জানা গেছে, ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার রেডিক্যালাইজেশন করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে। আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে। এইদিকে গতকাল সারাদিনে যে 4 জন হিন্দু মারা গেল, 3 জন হিন্দুকে মেরেই ফেলা হয়েছে, আর একজন মহিলাকে গণধর্ষণ করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে, এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে। তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক, এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে। এবং সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয়, কারো কিছু করার নাই, বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালাই দিছে, সেরকম হলে কারো কিছু করার নাই। যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে। কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্রশস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে। এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতী ও ধলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এখন দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে। এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ যেটা, আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপির নেটওয়ার্কে ছিল ওরা। এবং ইউপিডিএফ কোনটা? ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এবং হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি কি এখনও শেখ হাসিনাকে মহব্বত করেন, এবং শেখ হাসিনাকে তিনি যে সেফ এক্সিট নিয়ে পাঠাতে সাহায্য করেছেন, তারপরও কেন সেনাপ্রধান আওয়ামী লীগের কাছে বড় মির্জাফর হয়ে আছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কি চাইলেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে পারবে? কি মনে হয় আপনাদের? লিখবেন আপনাদের মতামত।